সেনাবাহিনী ছাত্র জনতার অভ্যুত্থানে আহতদের পাশে থাকবে বলে আশ্বাস দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। একই সঙ্গে তিনি বলেছেন, মনোবল ধরে রাখতে হবে সবাইকে। রোববার রাজধানীর সেনানিবাসের সেনা মালঞ্চে ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আরও জানাচ্ছেন মুকসিমুল আহসান। ২৪-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহতদের জন্য ইফতার মাহফিলের আয়োজন করে বাংলাদেশ সেনাবাহিনী। ইফতারে যোগ দেন ২০২৪ সালে গণ অভ্যুত্থানের সময় আহত কয়েক হাজার শিক্ষার্থী। অনুষ্ঠানে উপস্থিত আহতদের সাথে ঘুরে ঘুরে সাক্ষাৎ করেন সেনাপ্রধান। এ সময় তিনি তাদের মনোবল না হারানোর পরামর্শ দেন। আপনারা এই দেশ এবং জাতির জন্য অনেক কিছু ত্যাগ করেছেন। আমি আপনাদের অভিনন্দন জানাচ্ছি, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনাদেরকে এই অ্যাসুরেন্স দিচ্ছি যে আমরা সবসময় আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। তো আপনারা কখনো মনোবল হারাবেন না, মনোবল হারানোর কিছু নাই, আপনারা জাতির কৃতি সন্তান। সংক্ষিপ্ত বক্তব্যে জেনারেল ওয়াকারুজ্জামান ২০২৪ সালের গণ অভ্যুত্থানে শিক্ষার্থীদের অবদানের কথা স্মরণ করেন। আমরা আজ পর্যন্ত ৪,২০০-র উপরে আহতদের চিকিৎসা আমরা দিয়েছি এবং দিয়ে যাচ্ছি। আমাদের এই সাহায্য সহযোগিতা, সবার এই সাহায্য সহযোগিতা সবসময় জারি থাকবে ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব আপনাদের একটা রিহ্যাবিলিটেশনের জন্য, সেদিকেই ইনশাআল্লাহ আমরা চেষ্টা করে যাব এবং এই আর্থিক সাহায্য সহযোগিতা সবসময় আপনাদের প্রতি আমাদের জারি থাকবে ইনশাআল্লাহ। ইফতারের পর জুলাই অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। রোজার মধ্যে হু হু করে বাড়ছে চালের দাম। কুষ্টিয়ার চালের মোকামে গেল এক সপ্তাহের ব্যবধানে চালের দাম বেড়েছে কেজি প্রতি ৩ থেকে ৫ টাকা। ফলে চাল কিনতে হিমশিম অবস্থা ভোক্তাদের। মিলাররা বলছেন, ধানের দামের ঊর্ধ্বগতির কারণে বেড়েছে চালের দাম। বোরো ধান বাজারে না আসা পর্যন্ত চালের দাম আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। কুষ্টিয়া প্রতিনিধি সাবিনা ইয়াসমিন শ্যামলের রিপোর্ট, ছবি তুলেছেন মোহাম্মদ আশিফুজ্জামান। কুষ্টিয়ার খাজানগর দেশের সবচেয়ে বড় চালের মোকাম, কিন্তু এ মোকামে সপ্তাহ ব্যবধানে চালের দাম বেড়েছে ৩ থেকে ৫ টাকা। ক্রেতারা বলছেন, বাজারের সরু চাল বা মিনিকেট এক সপ্তাহ আগে ৮১ থেকে ৮২ টাকায় বিক্রি হতো, এখন বিক্রি হচ্ছে ৮৬ থেকে ৯০ টাকা কেজিতে। শুধু মিনিকেটই নয়, একই অবস্থা কাজললতা, স্বর্ণা, আঠাশ সহ অন্যান্য চালেরও। ফলে চাল কিনতেই হিমশিম খেতে হচ্ছে ক্রেতাদের। গত মাসে যে চালের দাম যাচ্ছিল, সে চালের কেজিতে ৩-৪ টাকা বেশি। সাধারণ মানুষের জন্য অনেক কষ্টকর ব্যাপার। দুটো ডাল ভাত খাওয়ার মতো পরিস্থিতি সাধারণ মানুষের জন্য কষ্টের ব্যাপার হয়ে গেছে। এদিকে দাম বৃদ্ধির পেছনে মিল মালিকদের কারসাজি বলছে খুচরা ব্যবসায়ীরা। মিনিকেট চালটা ব্র্যান্ড কোম্পানি মিনিকেটগুলো প্রায় ৮২ টাকা করেই মার্কেটে বিক্রি হচ্ছে, আর নন ব্র্যান্ডের মিনিকেটগুলো ৭৬ থেকে ৭৮ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। মিলে যদি মনিটর করে তাহলে আপনার একটু লাভজনক হবে, কারণ আমরা কিনি ২-৪-৫০ বছর ১০০ বছর কিনি, আমরা ২-৪-১০ দিন ধরে নেই বেশি। তবে মিলাররা বলছে, ধানের সংকট থাকায় চালের দাম বেড়েছে। বোরো ধান না আসা পর্যন্ত চালের দাম আরও বাড়তে পারে বলেও শঙ্কা আছে। চাউল মিলগুলোরও প্রায় 50% উৎপাদন কমে গেছে। মিল মালিকদের কাছে ধানও নাই। 5% থেকে 10% ধান মানুষ বাজারে কিনছে। সেক্ষেত্রে চালের বাজার কমার তো কোনো সম্ভাবনা আছে বলে আমার মনে হয় না। তবে সরকারের দ্রুত সরু চাউল আমদানির ব্যাপারে ব্যাপক সিদ্ধান্ত নেওয়া উচিত বলে আমি মনে করি। চালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার তদারকি করা হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। বাজার মনিটরিংয়ের জন্য আমাদের অসংখ্য চোখ আমাদের বাজারকে দেখছে। আমাদের ভোক্তা অধিকার থেকে শুরু করে অন্যান্য ডিপার্টমেন্ট, আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা, উপজেলা নির্বাহী অফিসার, এসি ল্যান্ড। চালের বাজার নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা ভোক্তাদের। এনটিভি নিউজ ডেস্ক। চট্টগ্রাম সমুদ্র পথে প্রথমবারের মতো চালু হলো ফেরি সার্ভিস। বিচ্ছিন্ন দ্বীপ সন্দ্বীপের নৌ পথে ফেরিঘাট ও ফেরি সার্ভিস চালু হয়েছে। একই সময়ে উদ্বোধন করা হয়েছে সন্দ্বীপের সাথে ঢাকা ও চট্টগ্রামের বাস সার্ভিসও। সকালে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া এলাকায় ফেরি সার্ভিসের উদ্বোধন করেন নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। আর বাস সার্ভিসের উদ্বোধন করেন সড়ক পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান। এছাড়া দুপুরে সন্দ্বীপ উপজেলা প্রশাসন আয়োজিত সুধী সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য রাখার কথা রয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। এই ফেরি সার্ভিস উদ্বোধনের মধ্য দিয়ে
সন্দ্বীপের মানুষের নিরাপদ সহজ নৌ যাতায়াত নিশ্চিত হলো। পবিত্র ঈদ উল ফিতর সামনে রেখে আজ থেকে শুরু হলো ট্রেনের ঈদ যাত্রা। ঈদে ঘরমুখ মানুষের যাতায়াতের জন্য বিশেষ রেল সেবা চালু করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। ভোর 6টায় রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ধূমকেতু এক্সপ্রেসের মধ্য দিয়ে সারা দেশের বিভিন্ন গন্তব্যে ঈদের বিশেষ ট্রেন যাত্রা শুরু হয়। সকাল থেকে এখন পর্যন্ত সবগুলো ট্রেনই শিডিউল মেনেই গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে। গত 14 মার্চ থেকে 20 মার্চ পর্যন্ত অনলাইনে এবারের ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি করে রেলওয়ে কর্তৃপক্ষ। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে সারা দেশের সব স্টেশনে পুলিশ, র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি নজরদারি রয়েছে। বিনা টিকিটে যাত্রা বন্ধ করতে সার্বক্ষণিক প্রহরার ব্যবস্থাও রাখা হয়েছে। সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা। এছাড়া আগামীকাল থেকে সড়ক পথে ঈদযাত্রা শুরু হবে বলে জানানো হয়েছে। দর্শক, আবারও যাচ্ছি ঈদযাত্রা খবরে। ঈদযাত্রা খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আরাফাত ইসলাম। এই মুহূর্তে তিনি আছেন কমলাপুর রেল স্টেশনে। আরাফাত, ট্রেনের ঈদযাত্রার কি খবর আছে আপনার কাছে? সবগুলো ট্রেনই শিডিউল মেনে ছেড়েছে কিনা, যাত্রীরাই বা কি বলছেন? শোভন, আজ থেকে অগ্রিম টিকিট যারা কিনেছিলেন তাদের আগামী ঈদযাত্রা শুরু হয়েছে। ভোর 6টায় ধূমকেতু এক্সপ্রেস নামে ট্রেনটির মধ্য দিয়ে এই ঈদযাত্রার যে শিডিউল সেটি শুরু হয়েছে এবং এখন পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি প্রতিটি ট্রেনই কিন্তু সঠিক সময়ে স্টেশনে এসে পৌঁছেছে এবং সঠিক নির্ধারিত যে সময় সেই সময় ছেড়ে গিয়েছে। এতে করে যারা যাত্রী সাধারণ রয়েছেন তারাও কিন্তু সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং ঈদকে কেন্দ্র করে রেল স্টেশন কর্তৃপক্ষের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আমরা যেটি দেখতে পেয়েছি প্রবেশ পথ থেকে শুরু করে এবং টিকিট কাউন্টার থেকে প্রতিটি স্থানেই কিন্তু টিটিরা টিকিট চেক দিচ্ছেন যাতে কেউ বিনা টিকিটে ভ্রমণ করতে না পারেন এবং একই সাথে স্বাচ্ছন্দ্যে এবং নির্বিঘ্নে যাতে ঈদযাত্রা সম্পন্ন করতে পারেন যাত্রীরা, তার ফলে কিন্তু এখানে নিরাপত্তা ব্যবস্থাও ব্যাপকভাবে জোরদার করা হয়েছে। র্যাব পুলিশের কন্ট্রোল রুম থেকে শুরু করে নিরাপত্তা ব্যবস্থায় কিন্তু সাদা পোশাকেও টহলরত টিম রয়েছে এবং স্টেশন কর্তৃপক্ষ আমাদেরকে যেটি জানিয়েছে ঈদ উপলক্ষে সকল ধরনের যে ডে অফ সেটি আগামী 27 মার্চ থেকে ঈদের 3 দিন পর্যন্ত বন্ধ থাকবে। এর পাশাপাশি 5 জোড়া বিশেষ ট্রেন যুক্ত করা হয়েছে ঈদযাত্রায় এবং আন্তনগর যে সকল ট্রেন রয়েছে বিভিন্ন গন্তব্যে তার সাথে নতুন করে 44টি কোচ যুক্ত করা হয়েছে। সব মিলে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে ঈদযাত্রার আগাম যাত্রার প্রথম দিনের সর্বশেষ আপডেট। আরাফাত, ধন্যবাদ আপনাকে। দর্শক, জানছিলাম কমলাপুর রেল স্টেশন থেকে ঈদযাত্রার খবর। সন্দ্বীপ ফেরিঘাটে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আইচ আহমেদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আইচ, ফেরিতে উদ্বোধন হলো, স্থানীয়দের অনুভূতি কেমন দেখছেন? এবং আমরা জেনেছি যে সুধী সমাবেশ শুরু হয়েছে, প্রধান উপদেষ্টার ভাষণ কখন? শত বছরের যেই যাত্রাপথে যেই লাঞ্ছনা এবং দুর্ভোগ সেটি থেকে মুক্তি মিলতে যাচ্ছে চট্টগ্রামের যেই দ্বীপ অঞ্চল সন্দ্বীপের উপজেলাবাসীর। এখানে প্রায় 4 লক্ষাধিক মানুষ বাস করেন। এরা দীর্ঘদিন ধরে যেই একটি দাবি জানিয়ে আসছিল তাদের যে যাতায়াতের পথ সুগম করা, সেটি আজকে থেকে তাদের এই দ্বারটি উন্মোচন হতে যাচ্ছে। সেই কারণে এখানকার এক ধরনের উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তো আমরা যেটা সকালে দেখেছি বাঁশবাড়ি এলাকায় যেখানে প্রায় 800 মিটার নতুন সড়ক তৈরি করে জেটি নির্মাণ করা হয়েছে এবং কপোতাক্ষ জেটিকে এখানে এনে এবং মেরামত করে নতুন একটি জেটি এখানে তৈরি করা হয়েছে। একটি ফেরি এখানে চালু করা হয়েছে এবং আনুষ্ঠানিকভাবে বেলুন উড়িয়ে উদ্বোধন করা হয়েছে এবং অপর প্রান্তে যে সন্দ্বীপের প্রান্ত আছে সেখানে গুপ্তচরা এলাকায় সেখানেও নতুন জেটি তৈরি করা হয়েছে এবং নতুন জেটির মাধ্যমে এখানে নতুন সড়ক এবং নতুন অবকাঠামো সেখানে তৈরি করা হয়েছে। আসলে এটি করা হয়েছে গত 4 থেকে 5 মাসের মধ্যে একটি বিশাল একটি কর্মযজ্ঞ এখানে চলেছে এবং সেই কারণে এখানকার মানুষ আসলে খুবই উৎসবমুখর পরিবেশ আজকে এখানে বিরাজ করছে। আপনি যেটা বলছেন এখানে সুধী সমাবেশ হচ্ছে, এখানে নানা শ্রেণী পেশার মানুষ অংশ নিয়েছে এবং তাদের মধ্যে যে এক ধরনের খুশির আনন্দ এখানে ঢেউ লেগেছে। এখন থেকে আর কিছুক্ষণের মধ্যে মাননীয় প্রধান উপদেষ্টা ভার্চুয়ালি যোগ দেবেন এবং এখানকার যে উন্নয়ন অবকাঠামো নিয়ে নানা রকম তিনি দিক নির্দেশনা বক্তব্য রাখবেন। আপনি জানেন যে 20 কিলোমিটারের যে সমুদ্র পথ সেই পথ পাড়ি দিতে আসলে যেই সময় লাগতো, যে দুর্ভোগ কাদা
কোমর পর্যন্ত কাদা পানি মারিয়ে মানুষকে আসতে হতো, সেটি থেকে আসলে মানুষ মুক্তি মিলেছে। এই ছিল সুবন এখানকার সর্বশেষ অবস্থা। আইচা, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম সন্দ্বীপ ফেরিঘাটের সবশেষ অবস্থা। সুস্থ হয়ে ঈদের পর দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, এমন তথ্য জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক। উনি আগের চেয়ে অনেক বেটার ইনশাল্লাহ, এবং আমরা বিশ্বাস করি যে উনি ঈদের ইমিডিয়েট পরেই কিন্তু উনি বাংলাদেশে যাবেন, হয়তো 15 তারিখের পরেই যাবেন। তো সেই হিসাবে আমরা সবাই দোয়া করবো যাতে ওনার খুব শীঘ্রই উনি সুস্থ হয়ে যান এবং যাওয়ার জার্নিটাও যেন বেটার থাকে। বাংলাদেশের জনগণ ওনার জন্য অপেক্ষা করছে, এবং তারপরে কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব উনি এর পরেই কিন্তু যাবেন। ঈদের বাহারি সব পোশাকের সঙ্গে নারীদের ঈদ কেনাকাটায় তালিকার শীর্ষে থাকে শাড়ি। সিল্ক, জামদানি, মসলিন, কাতান সহ নানা ধরনের শাড়ির পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। রমজানের শেষ দিকে নিজেকে সাজাতে তাই বাঙালি নারীদের ব্যস্ততা এখন পছন্দের শাড়ি কেনায়। নিজেদের পছন্দসই শাড়ি কিনতে রাজধানীর বিভিন্ন শপিং মলে ছুটছেন তারা। সাদরিনা খন্দকারের রিপোর্ট। ঈদের শাড়ি নারীর একটি বিশেষ অনুভূতির সঙ্গী। প্রতি বছরের মতো এবারও বাহারি নতুন ড্রেসের সঙ্গে দোকানে ঘুরে ঘুরে নারীরা কিনছেন শাড়ি। শাড়ি হলো সেই পোশাক যা নারীর সৌন্দর্য ও আনন্দের সাথে মিশে গিয়ে ঈদের প্রতিটি মুহূর্তকে করে তোলে উৎসবমুখর। এবার নারীদের পছন্দের তালিকায় রয়েছে ঐতিহ্যবাহী জামদানি থেকে ট্রেন্ডি সিল্ক, অর্গানজা, গাদোয়াল, মসলিন সহ বিভিন্ন ধরনের শাড়ি। সিল্ক পিওর গাদোয়াল শাড়ি যেটা, এটা আর আজরাক, এটা মানে এবার ঈদুল ফিতর সবচেয়ে বেশি আর কি ফেভারিট চলতে। যখন ইউনিভার্সিটিতে ছিলাম তখন দেখা যেত সুতি শাড়ি এইসব পরা হতো, এখন দেখা যায় বিয়ের পরে কাতান শাড়ি পরতে হয়, কিংবা অনেক সময় যে ইন্ডিয়ান জর্জেট শাড়ি আছে এগুলো পরি। নারীদের জন্য শাড়ি কিন্তু অসম্ভব একটা পছন্দের একটা জিনিস এবং মানানসই। তো সব মেয়েদের ক্ষেত্রে আমি বলবো শাড়ি বা 3 পিসের পাশাপাশি শাড়িটা অবশ্যই জরুরি। রমজানের শুরুতে বেচা বিক্রি কম থাকলেও 15 রোজার পর থেকে বেড়েছে। ক্রেতাদের মধ্যে নারীরা এখন শাড়ি বেশি কিনছেন বলছেন দোকানিরা। চলতেছে আপনার অর্গানজা, মাসলিন এই টাইপেরই বেশি চলতেছে। ট্রেডিশনাল আইটেম চলতেছে, গাদোয়াল, মাসলিন, কাঞ্চিপুরমগুলো, তারপর মুসলিন আছে, বুটিক্সের কিছু, তারপর ট্রেডিশনাল অনেক আছে আইটেম, তবে দিল্লি বুটিক্স আছে, ড্রেস, শাড়ি। এবারের ঈদের জন্য বেশিরভাগই পছন্দ একটু ভারী কাজ করা শাড়ি। আবার গ্রীষ্মের কথা মাথায় রেখে অনেকেই পছন্দ করছেন সুতির আরামদায়ক শাড়ি। তবে যে ধরনেরই হোক, আভিজাত্যের কথা মাথায় রেখে এবার কদর বেড়েছে শাড়ির। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। প্রিমিয়ার লিগের ম্যাচ খেলার সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় হাসপাতালের আইসিইউতে ভর্তি হয় তামিম ইকবাল। তাকে বিকেএসপির পাশে ফজিলাতুন্নেসা হাসপাতালে নেওয়া হয়েছে। তামিমকে ঢাকায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও হেলিকপ্টারে ওঠানোর মতো অবস্থার উন্নতি না হওয়ায় তাকে হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে। বিকেএসপির 3 নম্বর মাঠে অধিনায়ক হিসেবে টসে অংশ নেওয়ার পর কয়েক ওভার ফিল্ডিংও করেছেন তিনি, কিন্তু হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় তামিমকে বিকেএসপিতেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থা ভালো না হওয়ায় নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। এই মুহূর্তে তিনি সেখানেই ভর্তি আছেন। হামজার দলে আসাতে দলের মধ্যভাগে বেড়েছে প্রতিযোগিতা। সেরা পারফর্ম করেই মিডফিল্ডারদের জায়গা করে নিতে হবে একাদশে। তবে দলের ভেতর এই লড়াইকে ইতিবাচক হিসেবেই দেখছেন মিডফিল্ডার মোহাম্মদ ইব্রাহিম। এদিকে ডিফেন্ডার তপু বর্মনও মনে করছেন ভারতের বিপক্ষে সেট পিস নিয়ে সাবধানী থাকতে হবে রক্ষণকে। নিলয় মজুমদারের ডেস্ক রিপোর্ট। হামজাকে ঘিরে যে উন্মাদনা তৈরি হয়েছে বাংলাদেশ ফুটবলে, তা ছুঁয়ে গেছে তার সতীর্থ জামাল ইব্রাহিমদেরও। শেফিল্ড ইউনাইটেডে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলা হামজা হতে পারেন কাবরেরা নাম্বার 10। এদিকে 2 বছর পর বাংলাদেশ দলে সুযোগ পাওয়া মোহাম্মদ ইব্রাহিম এই মৌসুমে আবাহনীর হয়ে আলো ছড়াচ্ছেন। মূলত উইঙ্গার হিসেবে খেলে থাকলেও এই মৌসুমে মিডফিল্ডার হিসেবেই পাচ্ছেন সাফল্য। দীর্ঘদিন পর দলে ফিরে নিজের শেয়ারটা দিতে চান এই মিডফিল্ডার। পার্সোনালি বলতে গেলে অনেকদিন পরে ন্যাশনাল টিমে ব্যাক করছি। চাইবো যে ম্যাচটা যদি বেস্ট ইলেভেনে খেলতে পারি তো অবশ্যই ভালো লাগবে, প্লাস যদি চেঞ্জিংয়ে খেলতে পারি ট্রাই করবো যে দলে ইম্প্যাক্ট রাখার। এই সব জায়গায় কম্পিটিশন থাকবেই, চ্যালেঞ্জটা নিয়েই এত দূর পর্যন্ত আসা। সেট পিসে বরাবরই কার্যকরী ভারত। সবশেষ মালদ্বীপের বিপক্ষে ম্যাচে ভারত যে 3টি গোল করেছিল সে 3টি এসেছে সেট পিস থেকে।
সেট পিসের দুর্বলতা কাটাতে অনুশীলনে বাড়তি জোর দিচ্ছেন কোচ হাবির কাবরেরা। দলের সেরা ডিফেন্ডার তপুও তাই সাবধানী। নিয়ে আমরা 1 মাস সময় পেয়েছি এই ম্যাচটা খেলার আগে, তো আমরা সেট পিস নিয়ে অনেক কাজ করেছি এবং অনেক মনোযোগী। তাদের অনেক ভালো ভালো প্লেয়ার আছে, সুনীল শেট্টি বলেন, জিঙ্গান বলেন, রাহুল বেকে বলেন। রাহুল বেকে লাস্ট ম্যাচেও গোল করেছে। তো আমাদের মনোযোগী হতে হবে এবং 100% দিয়ে কনসেন্ট্রেট রাখতে হবে। এছাড়াও অব্যাহত আছে ভারতীয় ফুটবল ফেডারেশনের অসহযোগিতা। এফসির আইন অনুযায়ী ম্যাচ ভেন্যুতে সফররতদের খেলার আগের দিন ঘণ্টাখানেক অনুশীলন করতে দেওয়া বাধ্যতামূলক। সেই হিসাবে আজই হয়তো মূল মাঠে প্রস্তুতির সুযোগ পাবেন ফুটবলাররা। নীলা মজুমদার, এনটিভি স্পোর্টস ডেস্ক। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলবের পরও দেশে ফিরছেন না বিভিন্ন দেশে দায়িত্বরত কূটনীতিকরা। একাধিকবার নির্দেশনা পেয়েও কমপক্ষে 4 জন কূটনৈতিক দেশে না ফিরে বিদেশে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন। কেউ কেউ বিদেশে বসেই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে চালাচ্ছেন অপপ্রচার, যা পেশাদারিত্বের বরখেলাপ বলে মনে করছেন বিশ্লেষকরা। ইতোমধ্যে বেশ কয়েকজন কূটনীতিককে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তাদের কূটনৈতিক পাসপোর্টও বাতিল করেছে সরকার। শফি মাহমুদ সাগরের রিপোর্ট। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। নতুন সরকার দায়িত্ব নেয়ার পরই বিভিন্ন দূতাবাস ও হাইকমিশনে থাকা রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের নিয়োগ বাতিল এবং রদবদলের উদ্যোগ নেয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত রাষ্ট্রদূত, উপরাষ্ট্রদূত, কাউন্সিলর ও সচিব পদে নিযুক্ত প্রায় 22 কূটনীতিককে নিজ নিজ মিশন থেকে ঢাকায় সদর দপ্তরে ফিরতে বলা হয়েছে। এছাড়া চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত অন্তত 14 কূটনীতিকের সাথে চুক্তি বাতিল করে অন্তর্বর্তী সরকার। নিয়ম অনুযায়ী কূটনীতিকদের ঢাকায় ফিরে নির্ধারিত সময়ের ভেতর সদর দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশনা থাকলেও নিয়ম অমান্য করে 7 মাসেও দেশে ফেরেনি বেশ কয়েকজন কূটনীতিক। এ তালিকায় অন্যতম সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারি, যুক্তরাজ্যের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম, কানাডার অটোয়ায় বাংলাদেশ হাইকমিশনে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত কাউন্সিলর অর্পণা রানী পাল ও সাংবাদিক মিথিলা ফারজানা, নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার শাবান মাহমুদ, কলকাতায় ডেপুটি মিশনের প্রথম সচিব আমিনুল পলাশসহ আরও অনেকেই। এ সকল কূটনীতিক ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা সহ বিভিন্ন দেশে রাজনৈতিক আশ্রয় নিয়েছে বলে জানা গেছে। মন্ত্রণালয়ের নির্দেশ অমান্য করে সর্বশেষ আলোচনায় আসেন মরক্কোয় নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ হারুন আল রশিদ। গত বছরের 11 ডিসেম্বর মরক্কো থেকে প্রত্যাবর্তন ও অনতিবিলম্বে মন্ত্রণালয়ে যোগ দেওয়ার নির্দেশনা পাওয়ার পরও তিনি নিজ পদে বহাল থাকেন। 27 ফেব্রুয়ারি দায়িত্ব ত্যাগ করে দেশে ফেরার পরিবর্তে কানাডায় গিয়ে অন্তর্বর্তীকালীন সরকার এবং সরকার প্রধানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাগাতার বিষোদাগার করে যাচ্ছেন। ফেসবুকে তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ বলার পাশাপাশি অপবাদ এবং অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে কূটনীতিকদের এমন আচরণে বিস্মিত সাবেক রাষ্ট্রদূত AKM আতিকুর রহমান। রাজনৈতিক মতাদর্শকে প্রাধান্য দেয়ায় পেশাদারিত্বে ঘাটতি দেখা দিয়েছে বলে মনে করেন তিনি। এটি প্রথম মনে হয় বিশেষ ফরেন সার্ভিস ক্যাডারের একজন অফিসার এইরকম কাজটা করলো। তো কূটনীতিক জীবন তো যা আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় পোস্টিংয়ে যাই, আসি, আবার যাই, আবার এটি চলে, স্বাভাবিক চলে আসছে। এই ব্যতিক্রম দেখলাম একটা, আরও অনেক কিছু ঢাকায় ডেকে আনা হয়েছে, তারা ফিরে এসেছে, কেউ রিটায়ারমেন্টে চলে গেছে, কেউ অন্য দেশে আবার পোস্টিংয়ে যাবে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ইমতিয়াজ আহমেদ বলেন, এসব ব্যক্তিদের ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই যথাযথ নিয়মে ব্যবস্থা নিতে হবে। যদি কেউ ওই বিধি লঙ্ঘন করলে কি করতে হবে সেটাও আছে। এটা একেবারে আইনের একটা বিষয়। কারণ একজন শিক্ষক যেভাবে কথা বলতে পারে, স্বাভাবিকভাবে সরকারি অফিসার হিসেবে কথা বলতে পারে না। কারণ সরকারি অফিসার রীতিমতো সরকারের অধীনে কাজ করেন এবং সরকারের কাজটা ইমপ্লিমেন্ট করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে হারুন আল রশিদ এবং তার পরিবারের কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে। একইভাবে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কনসুলার রাকিবুল্লাহ, জাপানের সাবেক রাষ্ট্রদূত শাহাবুদ্দিন ও তার পরিবারের সদস্যদেরও কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে সরকার। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। শুরুতেই তামিম প্রসঙ্গ। খেলার মাঝেই মারাত্মক হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালের সিসিইউতে
ক্রিকেটার তামিম ইকবাল। প্রাথমিক অবস্থায় লাইফ সাপোর্টে নেওয়া হলেও জরুরি ভিত্তিতে তার হার্টে একটি রিং পরানো হয়। পরে তাকে বিকেএসপির পাশে ফজিলাতুন্নেসা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তামিমকে ঢাকায় নিয়ে নেয়ার সিদ্ধান্ত হলেও হেলিকপ্টারে ওঠানোর মতো অবস্থার উন্নতি না হয় তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিকেএসপির ৩ নম্বর মাঠে অধিনায়ক হিসেবে টসে অংশ নেওয়ার পর কয়েক ওভার ফিল্ডিংও করেছেন, কিন্তু হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় তামিমকে বিকেএসপিতেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থা ভালো না হয় নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। এদিকে তামিমের অসুস্থতার খবর শুনে বাতিল করা হয়েছে আজকের বোর্ড সভা। দর্শক, আমরা আবারও যাচ্ছি তামিম ইকবাল প্রসঙ্গে। এই মুহূর্তে ফজিলাতুন্নেসা হাসপাতালে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট মমিনুর রিপন। সরাসরি যাচ্ছি সেখানে। রিপন, তামিম ইকবালের শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকরা কি বলছেন? নাজরিন, ঠিক কিছুক্ষণ আগেই চিকিৎসকরা একটা প্রাথমিক ব্রিফিং করেছেন গণমাধ্যমকে। তারা সেখানে যেমনটি জানিয়েছেন যে তামিম ইকবালের যে অবস্থা ছিল সেই অবস্থা থেকে এখন তার খানিকটা উন্নতি হয়েছে। তার একটি হার্টে রিং পরানো হয়েছে, অবস্থা কিছুটা উন্নতি হয়েছে, তবে একেবারেই যে তিনি শঙ্কামুক্ত আছেন বা সব কিছু নিরাপদে রয়েছে এমনটি ডাক্তাররা বলছে না। তারা একটি কথাই বলেছেন যে তার অবস্থা আগের থেকে ভালো স্থিতিশীল রয়েছে। এখন তার জন্য যেটি সবচেয়ে প্রয়োজন সেটা হচ্ছে তার ভক্ত সমর্থক এবং তার শুভানুযায়ী যারা আছে তাকে ভালোবাসেন, তাদের দোয়াটা আসলে ঠিক এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন। এবং ডাক্তাররা একই সঙ্গে এটিও বলেছেন যে তিনি যখন বিকেএসপিতে অসুস্থ হয়ে পড়েন তখন তড়িঘড়ি করে হেলিকপ্টারে করে তাকে ঢাকায় না নিয়ে এখানে দ্রুত গতিতে আনার যে সিদ্ধান্তটা সেটি সবচেয়ে ভালো সিদ্ধান্ত ছিল। কেননা তিনি প্রথমবার এখানে এই হসপিটালে এসেছিলেন, 10 মিনিট পরেই তাকে হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু যখনই ঠিক তামিম ইকবাল হেলিকপ্টারে উঠতে যাবেন তখন তিনি অজ্ঞান হয়ে পড়েন এবং সেই সময়টাতে হেলিকপ্টারে করে ঢাকায় না নিয়ে গিয়ে এই সাভারের এই কেপিজি হসপিটালটাতে দ্রুত সময় নিয়ে আসা এবং এই সময় এখানে যে হার্টের রিং পরানোর যে সিদ্ধান্তটা ডাক্তাররা বলছেন এটি খুবই সময়োপযোগী সিদ্ধান্ত হয়েছে, যে কারণেই তামিম ইকবালের যতটুকু এখন অবস্থার উন্নতি হয়েছে এই মূলত এই সিদ্ধান্তটার কারণে, কারণ তারা দ্রুততম সময়ের মধ্যে নিজেদের সিদ্ধান্ত নিয়ে তাকে চিকিৎসা দিয়েছেন। তার পরিবারের সকলেই এখানে উপস্থিত আছেন, ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা উপস্থিত আছেন, ঢাকা থেকে প্রচুর গণমাধ্যম এসেছেন, তার ভক্তরা অনেকে এখানে উপস্থিত হয়েছেন। তো নাজদিন, এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা। জানছিলাম তামিম ইকবালের অসুস্থতার খবর। সমুদ্রপথে ফেরি সার্ভিস চালু হওয়ার সন্দ্বীপের কৃষি, অর্থনীতি ও পর্যটন বাণিজ্যে নতুন সম্ভাবনার দ্বার খুলেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চট্টগ্রামের বিচ্ছিন্ন দ্বীপ সন্দ্বীপের সমুদ্রপথ নৌরুটে ফেরিঘাট ও ফেরি সার্ভিস চালু উপলক্ষে দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজিত সুধী সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। সব বাধা পেরিয়ে অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশ এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। এর আগে চট্টগ্রামের বিচ্ছিন্ন দ্বীপ সন্দ্বীপের নৌপথে ফেরিঘাট ও ফেরি সার্ভিস চালু হয়। একই সময়ে উদ্বোধন করা হয়েছে সন্দ্বীপের সাথে ঢাকা ও চট্টগ্রামের বাস সার্ভিসও। সকালে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া এলাকায় ফেরি সার্ভিসের উদ্বোধন করেন নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। আর বাস সার্ভিসের উদ্বোধন করেন সড়ক পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ফজল কবির খান। সন্দ্বীপের প্রবাসী রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে বিশাল ভূমিকা রয়েছে। আমি আপনাদের প্রত্যেকে নিজ নিজ উপজেলা উন্নয়নে কাজ করার আহ্বান জানাচ্ছি। আজকের এই মাইলফলক অর্জনের জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। 50 বছরও যে কাজ হয়নি আজকে সেটি খুব কম সময়ে সম্পন্ন করেছেন তারা। ফেরি চলাচল নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় সবকিছু আপনারা করবেন বলে আশা রাখি। এইভাবে ভারসাম্যপূর্ণ উন্নয়নের মাধ্যমে সম্মিলিতভাবে বাংলাদেশ এগিয়ে যাবে এবং সন্দ্বীপ এই অগ্রযাত্রার নেতৃত্ব দেবে, সেটাই হলো কথা। আপনারা নেতৃত্ব দেবেন, তারা বাংলাদেশের জন্য নেতৃত্ব দেবেন। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আজ থেকে রেলপথে আগাম যাত্রা শুরু হয়েছে। ঈদকে সামনে রেখে রেলপথে 5 জোড়া বিশেষ ট্রেন সহ অতিরিক্ত 44টি বগি যুক্ত করা হয়েছে। ভোগান্তিহীন ঈদ যাত্রায় ট্রেনের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট যাত্রীরা।
এদিন ফিরতি যাত্রার আগাম টিকিট বিক্রিও শুরু হয়েছে, তবে সড়ক পথে এখনও ঘরমুখো মানুষের চাপ বাড়েনি। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। যান্ত্রিক নগরীর কর্মব্যস্ততা ও কোলাহল থেকে কিছুদিনের জন্য মুক্তি। নারীর টানে বাড়ি ফিরতে ঈদযাত্রায় ট্রেন ধরতে তারা ঘরমুখো মানুষের। প্রিয়জনের সঙ্গে ঈদ করতে পারার আনন্দ নিয়ে আগেভাগেই রাজধানী ছাড়ছেন শিশু থেকে শুরু করে নানা বয়সী মানুষ। অনেক দিন পর এবার আমি বাবার বাড়িতে ঈদ করব, শ্বশুর বাড়িতে যাব, খুবই ভালো লাগছে। সবার সঙ্গে ঈদ করব, অনেক ভালো লাগছে। রেলপথে আগাম ঈদযাত্রার প্রথম দিন সকাল থেকেই ঢাকা রেল স্টেশনে যাত্রী সমাগম বেশি ছিল। শিডিউল বিপর্যয় না থাকায় কাঙ্ক্ষিত গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করতে পেরে খুশি যাত্রীরা। এবারের ঈদ যাত্রা ট্রেনের শিডিউল খুবই ভালো যাচ্ছে এবং টিকিটও আমরা পাচ্ছি। ব্যবস্থাপনা ভালো আছে, কারণ বাইরেই টিকিট চেক করে ভেতরে ঢুকতে দিচ্ছে, এটা একটা প্লাস পয়েন্ট। আমি এবারের সার্ভিসে সম্পূর্ণ সন্তুষ্ট, সুশৃঙ্খলভাবে করতেছে। এখন যদি নির্ধারিত সময় ট্রেন আসে, ইনশাল্লাহ যাত্রা সুন্দরই হবে, সফলই হবে। ঈদে 10টি বিশেষ ট্রেন চালু করা সহ দেশের বিভিন্ন গন্তব্যে চলাচল করা সব আন্তনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। আর যাত্রীদের নিরাপত্তা ও সেবা দিতে স্টেশনে কন্ট্রোল রুম স্থাপন সহ আইন শৃঙ্খলা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমরা বিভিন্ন স্তরে স্তরে চেকিং ব্যবস্থা রেখেছি, যাতে বিনা টিকিটই বা অনভিজ্ঞত ব্যক্তিরা যাতে ট্রেন চলাচল করতে না পারে। আমাদের হিসাবে আজকে মেল এক্সপ্রেস এবং আন্তনগর সহ সবকিছু মিলাই 50-55 হাজার মতো যাত্রী ঢাকা ছেড়ে যাবে। এদিকে আগাম ঈদযাত্রায় সড়ক পথে এখনো যাত্রীর চাপ বাড়েনি। আগামী 2-1 দিনের মধ্যেই ভিড় বাড়বে বলে প্রত্যাশা বাস মালিকদের। ভোগান্তিহীন ঈদযাত্রায় স্বস্তির নিঃশ্বাস ফেলতে আগেভাগেই ঢাকা ছাড়ছেন রাজধানীবাসী। তাদের প্রত্যাশা, ফিরতি ঈদযাত্রায় যেন তারা নির্বিঘ্নে ঢাকায় ফিরতে পারেন। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। ঈদ উপলক্ষে পরিবহনে বাড়তি ভাড়া বন্ধ ও ঢাকার আশেপাশের এলাকাগুলোতে যানজট নিরসনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রশাসনের কাছে সহায়তা চেয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। সকালে প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সমিতির মহাসচিব সাইফুল আলম বলেন, 16 বছরে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পরিবহন সেক্টরকে দলীয়করণ করে চাঁদাবাজির স্বর্গরাজ্যে পরিণত করেছিল। তাই বর্তমানে পরিবহনের শৃঙ্খলা ফেরাতে চাঁদাবাজি বন্ধ করতে হবে। এছাড়া এবার ঈদে কোনোভাবে বাড়তি ভাড়া নেওয়া হবে না বলে জানান তিনি। এছাড়া যাত্রী নিরাপত্তা নিশ্চিতে ঢাকার টার্মিনালগুলোতে ঈদের 5 দিন আগে থেকে 1 সপ্তাহ পর পর্যন্ত পুলিশি টহল জোরদার করার আহ্বান জানান তারা। প্রধান উপদেষ্টার চীন সফর নিয়ে পলাতক স্বৈরাচারের দোসররা পরিকল্পিতভাবে গুজব ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ইফতারের নামে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গোপন বৈঠক করেছে দাবি করে এর পেছনের কারণও খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন তিনি। বাজার পরিস্থিতি কিছুটা স্বস্তি থাকলেও এখনও চাল সহ বিভিন্ন নিত্যপণ্যের দাম উদ্বেগের পর্যায়ে রয়েছে জানিয়ে 5ই আগস্টের পর বিগত সরকারের লুটপাটের পুনরাবৃত্তি যেন আর না হয় সেদিকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। এ সময় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে 25 ও 26 মার্চ 2 দিনের কর্মসূচিরও ঘোষণা দেন রুহুল কবির রিজভী। কল্যাণপুরের জাহাজবাড়িতে জঙ্গি অভিযোগে 9 জনের হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক আইজিপি শহীদুল হক ও সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ 3 জনকে। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানিতে প্রসিকিউশনের আবেদনের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার দেখানোর নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, কল্যাণপুরে জাহাজবাড়িতে জঙ্গি নাটক বানিয়ে হত্যা করা হয়েছিল 9 জনকে। অন্যদিকে জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে দারুসালাম জোনের সাবেক এডিসি এমএম মইনুল ইসলাম ও রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা এক ছাত্রকে গুলির ঘটনায় সাবেক এএসআই চঞ্চল চন্দ্র ও সাবেক এসি রাজেন কুমার সাহাকেও হাজির করা হয়েছে। 15 লাখ ট্যাক্স রিটার্ন দাখিলকারীর মধ্যে 10 লাখেরই আয় 3.5 লাখ টাকার নিচে। তাই করমুক্ত আয়ের সীমা আরও বাড়ালে করদাতার সংখ্যা ও আদায়ের পরিমাণ কমে যাওয়ার শঙ্কার কথা জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। সকালে অর্থনৈতিক রিপোর্টারদের সংগঠন ইআরএফ এর সাথে প্রাক বাজেট আলোচনায় তিনি একথা জানান। কর ফাঁকি রোধে এনবিআর এবার আরও কঠোর হবে এমনটা জানিয়ে চেয়ারম্যান বলেন, আয় কম হলে করও কম দেবে, কিন্তু ফাঁকি দেয়া যাবে না।
আলোচনায় ইআরএফ এর পক্ষ থেকে বেসরকারি প্রভিডেন্ট ফান্ডকে করমুক্ত রাখা, ভ্যাটের হার 7% করার পাশাপাশি পত্রিকা, টেলিভিশন ও অনলাইন সহ মিডিয়ার উপর আরোপিত কর হার কমিয়ে আনার প্রস্তাব দেওয়া হয়। এছাড়া কর আদায় পদ্ধতি পুরোপুরি ডিজিটাল করা এবং বর্তমান নিত্যপণ্যের দাম বৃদ্ধির সঙ্গে সমন্বয় করে করমুক্ত আয় সীমা আরও 50,000 বাড়িয়ে 4 লাখ টাকা করারও দাবি জানিয়েছে ইআরএফ। আগামীর বাংলাদেশে কোনো দলের নাম দেখে বা মার্কা দেখে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজিস আলম। দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ বিজয় চত্বরে এক পথসভায় কথা বলেন তিনি। গত 16 বছরে শেখ হাসিনার স্বৈরাচারী হয়ে উঠতে উঠতে শেষ পর্যন্ত ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন। কথা ও কাজের মিল রেখে যারা কাজ করছে তাদেরকে আগামীতে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। শারজিস বলেন, এতদিন ধরে এই বাংলাদেশের নেতারা সাধারণ মানুষকে ব্যবহার করেছেন। বাংলাদেশের সিস্টেমে যে অন্যায়, অত্যাচার, জুলুম, চাঁদাবাজি, সিন্ডিকেট, এগুলোর বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সর্বদা প্রতিরোধ করে তুলবে। আমরা বিশ্বাস করি আগামী বাংলাদেশে যে নতুন বাংলাদেশ আসছে, এখানে দলের নাম দেখে কিংবা কোনো মার্কা দেখে কেউ আর ভোট দিতে পারবে। কোন লোকটা কেমন, কে কেমন কাজ করছে, তার কথার সাথে কাজের মিল কেমন, এই জিনিসগুলো দেখে আগামী বাংলাদেশের মানুষ বিভিন্ন দলে ভোট দিবে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র হচ্ছে। এর পেছনে কারা কলকাঠি নাড়ছে তাদের মুখোশ উন্মোচন করার দাবিও জানিয়েছেন তিনি। বরিশাল প্রেস ক্লাবে গণ অধিকার পরিষদের কর্মীদের নিয়ে সমাবেশ শুরুর আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। নূর বলেন, জুলাই আগস্ট আন্দোলনে নেতৃত্ব দেয়া ছাত্রনেতারা যখন সেনাবাহিনীর দোহাই দিয়ে আওয়ামী লীগকে নতুন করে পুনর্বাসনের কথা বলে, তখন জনগণের মাঝে উদ্বেগ, উৎকণ্ঠার সৃষ্টি হয়। এই গণঅভ্যুত্থানে সেনাবাহিনীর বড় একটা ভূমিকা ছিল বলেও জানান তিনি। বেগম খালেদা জিয়ার সুস্থতা, আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিভিন্ন স্থানে দোয়া মাহফিল, ইফতার ও অসহায় মানুষের মাঝে ছাগল বিতরণ করেছে বিএনপি। বগুড়া গাবতলী উপজেলার 3টি ইউনিয়নে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের আয়োজনে উপজেলার খোট্টাপাড়া ইউনিয়ন সংসদের সভাপতি সাজ্জাদুজ্জামান সিরাজ জয়ের সভাপতিত্বে দোয়া মাহফিল এবং এতিম অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু সহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। জুলাই গণঅভ্যুত্থানে আহতদের স্মরণে সিরাজগঞ্জ আর্মি ক্যাম্পে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি ছিলেন বগুড়ার এরিয়া কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খোরশেদ আলম এবং সিরাজগঞ্জ আর্মি ক্যাম্পের সিও লেফটেন্যান্ট কর্নেল জুনায়েদ বিন কবির। এদিকে বরিশালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সেনাবাহিনীকে বিতর্কিত করা হচ্ছে, জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা হচ্ছে। যে কোনো মূল্যে এই ষড়যন্ত্র মোকাবেলায় সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় সাংবাদিকদের যথাযথ ভূমিকা রাখার আহ্বানও জানিয়েছেন তিনি। সাংবাদিকদের সম্মানে ইফতারে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব বলেন তারেক রহমান। সাংবাদিকদের সম্মানে সোমবার ইফতারের আয়োজন করে বিএনপির মিডিয়া সেল। অনুষ্ঠানে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্বৈরাচারের আমলে বিএনপির কর্মসূচি ও বক্তব্য সাধারণ মানুষের সামনে তুলে ধরায় গণমাধ্যমের প্রতি ধন্যবাদ জানান তিনি। গত কয়েকদিনের ঘটনার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের অর্জনকে ব্যর্থ করার চেষ্টা চলছে। কোথাও কিছু একটা কেউ হয়তো করার চেষ্টা করছে। বাংলাদেশ সেই সেনাবাহিনীকে আমরা দেখেছি বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে, জনগণের মুখোমুখি করিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কদিন আগে আমরা যখন দেখেছি সংস্কারের নির্বাচনকে যখন করানো হচ্ছে, ঠিক একইভাবে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করানোর চেষ্টা করা হচ্ছে। আপনি একজন সাংবাদিক হিসেবে, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমরা এতটুকু বুঝি যে এটি পিছনে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে। সবাই মিলে ষড়যন্ত্র রুখতে হবে মন্তব্য করে সাংবাদিকদের এ ব্যাপারে বড় ভূমিকা রাখার আহ্বান জানান তারেক রহমান। দেশপ্রেমিক প্রত্যেকটি মানুষ আমরা সকলে মিলে যদি সচেতন থাকি, সচেষ্ট থাকি, অবশ্যই আমরা এই ষড়যন্ত্র মোকাবেলা করতে সক্ষম হব। আমাদেরকে যে কোনো মূল্যে অবশ্যই
এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে। আজকে সাংবাদিক সমাজের একজন সদস্য হিসাবে আমি মনে করি এখানে আপনাদের বিরাট ভূমিকা আছে। বিভিন্ন বিষয় বিতর্কিত করা হচ্ছে, বিভিন্ন বিষয় সঠিক না। আপনারা যদি আপনাদের অবস্থান এই বিষয়গুলো সত্যভাবে জাতির সামনে তুলে ধরেন, তাহলে অবশ্যই আমরা এই ষড়যন্ত্র। বিএনপির মহাসচিব তার বক্তব্যে বলেন, দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ঠেলে দেওয়ার চক্রান্ত চলছে। সেনাবাহিনীকে বিতর্কিত করা হচ্ছে, এটার পেছনে কোনো মহৎ উদ্দেশ্য থাকতে পারে না। বাংলাদেশের স্বাধীন সর্বত্র যেন বিপন্ন হয়, আমরা যেন আবার অরক্ষিত হয়ে পড়ি। আমাদের সেই দেশপ্রেমিক সেনাবাহিনী যারা দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে জাতির পাশে এসে দাঁড়িয়েছে, তাদেরকে আজকে আবার বিতর্কিত করার একটা হীন প্রচেষ্টা শুরু হয়েছে। প্রশাসন থেকে বিতর্কিতদের না সরালে সংস্কার বাস্তবায়ন করা যাবে না বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র নেতারা। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। জরুরি অবস্থা জারি হতে পারে এমন খবরকে গসিপ বলে উড়িয়ে দিয়ে দেশের স্থিতিশীলতা বজায় রাখতে সরকার চেষ্টা করছে এবং সতর্ক আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। দুপুরে সচিবালয়ে বাংলাদেশ হতে সমুদ্রপথে অবৈধভাবে অস্ট্রেলিয়া গমনকারীদের ফিরিয়ে আনতে এসওপি স্বাক্ষর অনুষ্ঠান শেষে এসব বলেন তিনি। আর ঈদের পর থেকেই অস্ট্রেলিয়া হাইকমিশন দিল্লির বদলে ঢাকা থেকে ভিসা দেবার কার্যক্রম শুরু করবে বলেও জানান সচিব। রিপোর্ট করছেন রকুনউদ্দিন। কেউ প্রলোভনে পড়ে, কেউ মিথ্যে আশ্বাসে যেতে চেয়েছিলেন অস্ট্রেলিয়ায়। মাসের পর মাস অনেক ঝড়ঝাপটার সাথে লড়ে এখন তাদের অনেকেই অস্ট্রেলিয়ার আশেপাশের দ্বীপে থাকা জেলখানায় বন্দী। সমুদ্রপথে অবৈধভাবে দেশটিতে প্রবেশের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার আছেন তারা। তাদেরকেই দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনতে সম্মত হবার পর সোমবার সচিবালয়ে দুই দেশের মধ্যে একটি এসওপি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ও অস্ট্রেলিয়ার জয়েন্ট এজেন্সি টাস্কফোর্সের ডেপুটি কমান্ডার এতে স্বাক্ষর করেন। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা ও বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনার উপস্থিত ছিলেন। প্রসেসটা হবে যে তারা ওখান থেকে প্রথমে আমাদের কাছে নাম পাঠালে পর আমরা চেক করে আমরা জানাবো যে ঠিক আছে তোমরা কবে পাঠাবো বলো। তারা পাঠালে পর আমরা রিসিভ করে এদেরকে। ঈদের পরই দিল্লির বদলে ঢাকা থেকেই অস্ট্রেলিয়ার ভিসা দেবার কার্যক্রম শুরু হবে বলেও জানান সচিব। ভিসা সেন্টার ঈদের পরপরই হয়তো চালু হয়ে যাবে আশা করছি। এ সময় তার কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ও ঈদের দীর্ঘ ছুটিতে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। বরাবর যে নিরাপত্তা ব্যবস্থাগুলো না হয় সবগুলোই নেওয়া হবে ইনশাল্লাহ, এবং আমরা সতর্ক থাকব যাতে আনটুয়ার্ড কিছু না হয়। ইমার্জেন্সির কথাও কেউ কেউ বলছে, এ সম্বন্ধে আমার কোনো কমেন্ট নাই। এগুলা মেয়ার গসিপস, আলাপ আলোচনা হচ্ছে, কেউ দু একজনের কথা বলছে, এর সম্বন্ধে আমার কোনো কমেন্ট নেই। আমরা সতর্ক আছি, পুলিশ সতর্ক আছে, আমরা সবাই চেষ্টা করছি যাতে যেই স্টেবিলিটিটা আছে ইনশাআল্লাহ এটা মেইনটেইন করতে পারি। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো রকম ঢিলেমির সুযোগ নেই। সরকারের পক্ষ থেকে সব রকমের তদারকি অব্যাহত আছে বলেও জানান স্বরাষ্ট্র সচিব। রকুনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। তামিম ইকবালের হৃদরোগ প্রসঙ্গ। দুইবার হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার পর জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়েছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান। ঢাকা লিগে মোহামেডানের হয়ে টসের পর প্রথম দফা হার্ট অ্যাটাক হয় তার। সাভারের এক হাসপাতালে হার্টের রিং পরানো শেষে বিকেলের দিকে জ্ঞান ফিরেছে তামিমের। এখন 48 ঘন্টার পর্যবেক্ষণে থাকতে হবে তাকে। তামিমের আকস্মিক এই শারীরিক অবস্থার পূর্ব নির্ধারিত বোর্ড সভা বাতিল করেছে বিসিবি। রিপোর্ট বর্ষণ কবিরের। দেশের হয়ে সর্বোচ্চ আন্তর্জাতিক রানের মালিক সোমবার সকালে টসের সময়ই বুকে ব্যথা অনুভব করেন। শাইনপুকুরের বিপক্ষে গ্যাসের ওষুধ খেয়ে 6 ওভার মাঠে থাকার পর পরিস্থিতির উন্নতি না হওয়ায় তাকে নেওয়া হয় নিকটতম হাসপাতালে। চিকিৎসা শেষে তিনি বিকেএসপিতে গিয়েছিলেন ফিরেও। এখানকার ডাক্তাররা তাকে দেখে যে তার খারাপ অবস্থা, কিন্তু সে ভর্তি হওয়ার পরেও ডাক্তারটিতে বলে যে না আমি চলে যাব। সম্ভবত তামিমই এখান থেকে শিপনরে ফোন করে যে আপনি একটা এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন। এয়ার অ্যাম্বুলেন্সে তোলার জন্য আমরা তাকে চেষ্টা করি, কিন্তু ওই সময় তার সেন্স পাওয়া যায় নাই। আমরা ডাক্তাররা, আমাদের ডক্টর শামিদ এবং এখানকার কেপিজির একজন ডাক্তার ছিলেন, আমি এই মুহূর্তে তার নাম বলতে পারছি না, তারা অনেক চেষ্টা করার পরে পালস বুকে চাপ দেওয়ার পরে পালস না পাওয়ার পরে 10 মিনিট পরে তার পালস যখন পায়, তাকে আর এয়ার অ্যাম্বুলেন্সে তোলার অবস্থা না দেখে তাকে পুনরায়
কেপিজি হাসপাতালে নিয়ে আসে। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকার এভার কেয়ার হাসপাতালে নিতে ব্যবস্থা করা হয়েছিল হেলিকপ্টারেরও, কিন্তু এ সময় বড় হার্ট অ্যাটাকে আক্রান্ত হন তামিম ইকবাল। শরীর হয়ে যায় অনড়, নিঃশ্বাস নেয়াই বন্ধ হয়ে গিয়েছিল তার। শক দিয়ে তার জ্ঞান ফেরানো হয় সাভারের কেপিজি হাসপাতালে। সেখানে তার হার্টে ধরা পড়ে 2টি ব্লক, একটিতে পরানো হয় রিং। ক্রিটিক্যাল কন্ডিশনে ছিল, স্টেন্টিং এর পরেও এখনো উনি অবজারভেশনে আছেন এবং ক্রিটিক্যাল কন্ডিশনে এখনো কাটেনি, এটা একটু সময় লাগবে। আর আমরা সবাই ওনার জন্য প্রাণপণ চেষ্টা করছি এবং আপনারা সবাই দোয়া করবেন আমাদের প্রিয় তামিম ভাই যেন আবার আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসে এবং আবার খেলাধুলায় জয়েন করে। বর্তমানে তিনি কার্ডিয়াক কেয়ার ইউনিটে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। বিকেলের দিকে জ্ঞান ফেরার পর কথা বলেছেন পরিবারের সদস্যদের সঙ্গে। অবস্থা সামান্য স্থিতিশীল হলেও এখনও শঙ্কামুক্ত নন তামিম ইকবাল। বর্ষিত কবির, এনটিভি নিউজ, ঢাকা। বিচার কাজের ধীরগতির প্রতিবাদে এবং দ্রুত বিচারের দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গেটের সামনে বিক্ষোভ করেছেন জুলাই শহীদ পরিবারের সদস্যরা। দুপুরে জুলাই 24 শহীদ পরিবার সোসাইটির ব্যানারে বিক্ষোভ করেন তারা। এ সময় শহীদ পরিবারের সদস্যরা আওয়ামী লীগ নিষিদ্ধ ও বিচারের দাবিতেও স্লোগান দেন। দ্রুত গণহত্যা মামলায় সব আসামি গ্রেফতার, অভিযোগ গঠন ও বিচার ত্বরান্বিত করে ফাঁসির দাবি তোলেন বিক্ষুব্ধরা। শহীদ পরিবারের সদস্যরা দাবি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের নামে প্রহসন হচ্ছে। ক্রিকেটার সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছেন ঢাকার সিএমএম আদালত। আইএফআইসি ব্যাংকের প্রায় 4 কোটি 15 লাখ টাকা চেক প্রতারণার মামলায় এই আদেশ দেন বিচারক। গত বছরের 15 ডিসেম্বর সাকিব ও তার এগ্রো ফার্মের কর্মকর্তা সহ 4 জনকে আসামি করে মামলা করে প্রতিষ্ঠানটি। পরে তাদের বিরুদ্ধে সমন জারি করে আদালত, কিন্তু আসামিরা হাজির না হওয়ায় 19 জানুয়ারি তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। বাদীপক্ষের আইনজীবী জানান, বিচারিক ধারাবাহিকতায় সোমবার এই আদেশ দেন বিচারক। এজাহারে বলা হয়েছে, সাকিব আল হাসান এগ্রো ফার্ম ঋণের বিপরীতে 2টি চেক দিয়েছিল ব্যাংকিং প্রতিষ্ঠানকে। ঋণ শোধ না করায় টাকা উত্তোলন করতে গিয়ে দেখা যায় অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা নেই।